আজকে প্রথমেই দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ দ্য অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল, ইউনিফর্ম সিভিল কোড এবং ওবিসি নিয়ে যে একটা পরিবর্তন আনা হয়েছে পশ্চিমবঙ্গে, এই তিনটি বিষয়ে কথা বলবো। কিন্তু সবার আগে আমি যেটা বলতে চাই, এই যে নতুন বিল এসেছে যেটা গুন্ডা দমন আইন বলা হচ্ছে, আপাতত বিল আকারে আছে, আজকে পাস হয়ে গেছে, সেটা নিয়ে বিস্তর কিছু হয়েছে। কিন্তু এই দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড দ্য কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল, যেটা গুন্ডা দমন আইনে আর কয়েকদিনের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে, এটা একটা ব্রহ্মাস্ত্র। ঠিক ব্রহ্মাস্ত্র যেমন যুদ্ধ শেষ করতে পারে, ঠিক সেরকমই ব্রহ্মাস্ত্র একটা সৃষ্টি ধ্বংস করতে পারে। আমরা আমাদের যে মাইথোলজিক্যাল বই আছে সেখানে ব্রহ্মাস্ত্রের প্রয়োগ বেশ কয়েকবার দেখেছি। ব্রহ্মাস্ত্র দিয়ে পাণ্ডব বংশ নির্বংশ করা হয়েছে, আমরা সেটাও দেখেছি, অশ্বত্থামা। এই গুন্ডা দমন আইনও তাই। কেন সেটা তো বলবোই, তবে এই আইনের কি সত্যি কোনো প্রয়োজনীয়তা ছিল, এটা নিয়ে আগে চর্চা করা দরকার। তারপর বলবো এই আইনের দুষ্প্রয়োগ কিভাবে হতে পারে। প্রত্যেক আইনের ভারতবর্ষে আমরা দেখি তার যেমন সুফল পাওয়া যায়, তার তেমন দুষ্প্রয়োগও হয়। আমরা দেখেছি বর্তমানে যে পক্সো আইন আছে, শিশুদের নির্যাতন বিরোধী আইন, সেই পক্সো আইনের ব্যবহার করে বৃদ্ধ বৃদ্ধাদের ফাঁসানো হচ্ছে। নিজের মা বাবাকে, তার দাদুকে, নাতনিকে দিয়ে ফাঁসানো হচ্ছে, নিজের সন্তানকে দিয়ে ভাসুরকে ফাঁসিয়ে দিচ্ছেন, দেওরকে ফাঁসিয়ে দিচ্ছেন, বহু উদাহরণ আছে। ভয়ঙ্কর অপপ্রয়োগ হচ্ছে পক্সো আইনের। এর আগে আমরা 498-এর ভয়ঙ্কর দুষ্প্রয়োগ দেখেছি, খারাপ প্রয়োগ দেখেছি। স্বামীকে ফাঁসানো হচ্ছে, দেওরকে ফাঁসানো হচ্ছে, শ্বশুর শাশুড়িকে ফাঁসানো হচ্ছে। অনেকগুলি আইন আছে যে আইনের মাধ্যমে মানুষকে ফাঁসানো হয়। পুলিশ সব জেনে শুনেও চুপ থাকে। অনেক ক্ষেত্রে তো পুলিশও এই অভিযোগে অভিযুক্ত যে তারা আইনের দুষ্প্রয়োগ করছে, আইনের মিসইউজ হচ্ছে। ফলে এই আইনেরও মিসইউজ হবে না এটা আমরা বলছি না, আইনের মিসইউজ কিন্তু হতেই পারে। কিন্তু সরকারকে এই আইন আনতে হলো কেন? সরকারকে এই আইন আনতে হয়েছে, সরকারের যেটা বক্তব্য, শুভেন্দু অধিকারী বাবু বা এই সরকারের গুরুত্বপূর্ণ যারা কর্তা ব্যক্তি আছেন তাদের বক্তব্য হচ্ছে, এই পশ্চিমবঙ্গে যেই ধরনের র্যাডিক্যালাইজেশন বেড়ে গেছে, এই আইন অন্য আইনের থেকে আলাদা কোথায়? এই আইন অন্য আইন থেকে একবার একটা জায়গাতেই আলাদা, এখানে প্রিভেনশনের কথা বলা আছে। প্রিভেনশন অর্থাৎ আমরা যতগুলি ভারতবর্ষে আইন, বেশিরভাগ আইনের ক্ষেত্রে দেখি যে কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার বিচার দেওয়ার জন্য আইন, কিন্তু আগে ভাগে প্রিভেন্টিভ ব্যবস্থা বেশিরভাগ আইনের ক্ষেত্রে হয় না। আপনি অপরাধ করেছেন, আইন ভঙ্গ করেছেন, সেই শাস্তির জন্য আইন থাকে, কিন্তু আপনি শাস্তিযোগ্য আইন করলেনই না, করার চিন্তা ভাবনা শুরু করলেন, সেই ধরনের অপরাধ করার আপনি প্রক্রিয়ায় লিপ্ত হলেন, আপনি ভাবলেন, আপনি ষড়যন্ত্র রচলেন, সেই ষড়যন্ত্র রচার সময়ই আপনাকে গ্রেফতার করার, আপনাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্যই এই গুন্ডা দমন আইন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল, গালভরা নাম যার। এই বিলের মধ্যে কি বলা হচ্ছে বা এই আইনে কি থাকবে? এই আইন বলছে মানুষের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে বা সম্ভাবনা তৈরি করে, সেই ক্ষেত্রে এই আইনটা প্রয়োগ করা হবে। আর কি বলা হচ্ছে? বলা হচ্ছে মানুষের জীবন, ব্যক্তি বা সম্পত্তির জন্য গুরুতর বিপদ যখন সৃষ্টি হবে তখন এই আইন প্রয়োগ করা হবে। এই আইনে গুন্ডা কাকে বলা হচ্ছে? গুন্ডা হচ্ছেন তিনি নিজে অথবা কোনো দল বা গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিত সমাজ বিরোধী কার্যকলাপ করেন, তিনি হচ্ছেন গুন্ডা। কিন্তু আপনি প্রথমবার অপরাধ ষড়যন্ত্রে, বিরাট বড় অপরাধ ষড়যন্ত্রে লিপ্ত হবেন, আপনি কোনো সিন্ডিকেট তৈরি করেছেন কিন্তু নিয়মিত কার্যকলাপ নয়, প্রথমেই শুরু করলেন, সেক্ষেত্রেও কিন্তু এই আইন প্রয়োগ করা হবে।
এমন নয় যে আপনি নিয়মিত অপরাধ করে গেলেন তারপর 10 নম্বর বার 11 নম্বর বার আপনার উপরে এই আইন প্রয়োগ হবে। এই আইন প্রয়োগ করার ক্ষেত্রে থানার পুলিশ করতে পারবে না, আপাতত না। এসপি পদমর্যাদার অফিসার পুলিশ এটা করতে পারবে। ডিএসপি রিপোর্ট থাকতে হবে, থানা থেকে রিপোর্ট তলব করা হবে। মোটামুটি সিনিয়র পুলিশ পর্যায়ে আপাতত এই আইনের ক্ষমতা দেওয়া আছে। তবে আগামীতে কি থানায় দেওয়া হতে পারে? হতে পারে, কিন্তু আপাতত যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এবার রাজ্য সরকার এই আইন প্রয়োগ করার ক্ষেত্রে রাজ্য সরকার নিজে আটকের নির্দেশ দিতে পারে। বিএনএস 2023 যে ধারা 111 এবং 112 অধীনে যারা শাস্তিযোগ্য অপরাধ চার্জশিট পাওয়া ব্যক্তি তাদের উপরে ওই আইন প্রয়োগ করা হতে পারে। এটা তো হচ্ছে টেকনিক্যাল টার্ম, কিন্তু সরকার কি বলছে সাধারণত কাদের উপর প্রয়োগ করার হবে? সরকার বলছে সাধারণত এটা প্রয়োগ করা হবে যারা র্যাডিক্যাল কাজ করছেন, রাজ্যের বিরোধী দেশ বিরোধী গতিবিধিতে লিপ্ত হচ্ছেন। এটাকে আপনি না ওই ইউএপি এর সমকক্ষ আইন হিসেবে দেখতে পারেন। ইউএপিএতে যেরকম বহু দিন আপনাকে আটক করে রাখা হতে পারে, ওই শারজিল ইমামের কেস মনে আছে, যাকে দীর্ঘদিন আটক করে রাখা হয়েছে। টুকরে টুকরে গ্যাংয়ের উপরে যে আইনটা প্রয়োগ করা হয়, যারা দেশ বিরোধী গতিবিধি করে, যারা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়, আইসিস, তারপরে জেএমবি, কিসব আরো গালভরা নাম আছে না, কাশ্মীরের অনেকগুলো গ্রুপ আছে এই ধরনের জঙ্গি গোষ্ঠী, তাদের উপরে যেই ধরনের আইন প্রয়োগ করা হয় এটা কাছাকাছি ওই ধরনের আইন। পশ্চিমবঙ্গে কি এই ধরনের আইনের প্রয়োজন আছে? আমি বলবো হ্যাঁ আছে, অবশ্যই আছে। কারণ পশ্চিমবঙ্গকে যেভাবে ডেমোগ্রাফিক্যালি বদলে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে কথায় কথায় যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ হয়, সংগঠিত অপরাধ হয়, মালদা মুর্শিদাবাদের মতো ঘটনা, মোথাবাড়ির মতো ঘটনা, কালিয়াচকের মতো ঘটনা যদি আটকাতে হয়, তাহলে এই ধরনের আইনের অবশ্যই প্রয়োজন আছে। এই ধরনের আইনে পরিণত যখন হবে তখন পুলিশ চুপ করে বসে থাকবে না যে জনৈক কয়েকজন কতিপয় বিভিন্ন ধরনের স্বপ্ন দেখা মানুষ তারা ভাববে যে আমরা ওই জায়গায় অশান্তি করব, হিন্দুদের ডিস্টার্ব করে দেবো, 50টা ঘর পুড়িয়ে দেবো। এই ধরনের ভাবনা যাদের থাকবে তারা ওই যখন ভাবছে, পুলিশ তো মোটামুটি বুঝতে পারে কে কখন কি ধরনের পরিকল্পনা করতে পারে, বা পুলিশের কাছে এখন অনেক অ্যাডভান্সড জিনিসপত্র আছে, নজরদারি চালানোর জিনিসপত্র, যেগুলো দিয়ে পুলিশ নজরদারি চালাতে পারে। পুলিশের কাছেও অনেক সময় ইনফরমেশন থাকে, যেভাবে আইবির কাছে ইনফরমেশন থাকে যে এই ধরনের গোষ্ঠীর লোকেরা এরা এই ধরনের প্ল্যানিং করছে। কিন্তু এখন পুলিশকে চুপ করে বসে থাকতে হয় যতক্ষণ না অপরাধ হচ্ছে ততক্ষণ। পুলিশ এখন যেটা করে সেটা হচ্ছে যে পুলিশ কিছু জানতে পারলে তাদেরকে চমকায় ধমকায়, শোন তুই এগুলো কিন্তু ঠিক করছিস না, তুই বন্ধ কর, কিন্তু তাহলে কিন্তু তুলে নেবো, একদম ওই কেসে ঢুকিয়ে দেবো। পুলিশ এখন এই ধরনের ভয়ে দেখাতে পারে। বা পুলিশ থানায় তুলে নিয়ে এলো, কিছুক্ষণ আটকালো, বুঝিয়ে বাজিয়ে ভয় দেখিয়ে বা কোনোভাবে তাদেরকে পরে ছেড়ে দিল, বা অন্য কেসে ঢুকিয়ে দিল। অন্য কেস মানে বুঝতে পারছেন তো, কফ সিরাপের কেস, গাঁজা কেস, পাউডার কেস, অমুক কেস ফাঁসিয়ে দিল পুলিশ, আর্মস কেস দিয়ে দিল। অন্য ধরনের কেস পুলিশকে দিতে হয়। তবে সব ক্ষেত্রে যে এই আর্মস কেস বা সব ক্ষেত্রে যে এই গাঁজা কেস পুলিশ ভালোভাবে করে এমনটা আমি বলছি না। বহু ক্ষেত্রে আমার জানা মতে, আমি তো সাংবাদিকতা দীর্ঘদিন করেছি, আমি নিজে দেখেছি যে খালপাড়ে বসে হয়তো তামাক খাচ্ছিল কয়েকজন, ওই ছেলেগুলো ভালো, আমি এই কথা বলছি না, ছেলেগুলোর হয়তো খুচরো খাচরা অপরাধ আছে, কিন্তু পুলিশ পরপর এতগুলি কেস দিয়েছে যে ছেলেটা আলটিমেটলি অপরাধীতেই পরিণত হয়েছে। অপরাধী আবার যখন ভালো হয়ে গেছে, ভালো হওয়ার চেষ্টা করছে, পুলিশ তখন তাকে সোর্স হতে বলছে, দুটো গোষ্ঠীর মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সে লোকটা এই জীবন থেকে বেরিয়ে আসতে চাইছে কিন্তু পারছে না, পুলিশের অত্যাচারে অনেক কষ্ট করে অনেকে বেরিয়েছে। ওরকম অনেক মানুষকে আমি চিনি জানি, দরকার হলে আপনাদের সঙ্গে অন্য একদিন এটা নিয়ে পর্ব করব। আপাতত আমরা বিষয়ে থাকি, সেটা হচ্ছে তো পুলিশ তো ধোয়া তুলসী পাতা নয়। কেন বলছি ব্রহ্মাস্ত্র? আপনি ভাবতে পারছেন এমন একটা আইন যেখানে বিচার না করেই 1 বছর ঢুকিয়ে রাখা যাবে, আটকে রাখা যাবে, গ্যারেজ করে রাখা যাবে, জেলে রাখা যাবে। এই জায়গাটাতেই আমার ব্যক্তিগতভাবে বা সবাই এই জায়গাটাতেই আপত্তি তুলছেন। নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে তৃণমূলের নেতারাও এটা আজকে ওয়াকআউট করেছেন, বেরিয়ে গেছেন। তো আপত্তির জায়গা এই কারণেই, ধরুন
এইটার না মিসইউজ হতে পারে, বিশেষ করে বিরোধীদের উপরে এটার প্রয়োগ বেশি করে হতে পারে, র্যাডিক্যালদের উপরে হোক, যারা এই রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছেন, হিন্দুদের জীবন অতিষ্ঠ করে দিচ্ছেন, বা যে কোনো সামাজিক গোষ্ঠীর জীবন অতিষ্ঠ করে দিচ্ছেন, সিন্ডিকেটবাজি করছেন, তোলাবাজি করছেন, তাদের উপরে প্রয়োগ হোক, আমাদের আপত্তি নেই। কিন্তু বিরোধী কণ্ঠস্বর দমন করার ক্ষেত্রেও এই আইনের অপপ্রয়োগ করার একটা জায়গা অবশ্যই থেকে যায়। আমরা ধরে নিচ্ছি সরকারের নেতারা, উঁচুতলার যারা মন্ত্রীরা আছেন তারা ভালো, আমরা ধরে নিচ্ছি শুভেন্দু অধিকারী এর দুষ্প্রয়োগ করবেন না, আমার যথেষ্ট বিশ্বাস আছে তার উপরে। কিন্তু ধরুন কোনো বিধায়ক, সব বিধায়ক ধোয়া তুলসী পাতা তো হতে পারেন না, আবার বিরোধী বিধায়করাও ধোয়া তুলসী পাতা হতে পারেন না। পুলিশের সঙ্গে সামঞ্জস্য করে কাউকে ফাঁসানোর ক্ষেত্রে এই আইনটা একটা ভয়ঙ্কর জায়গা তৈরি করতে পারে। এই জায়গাতেই আমাদের আশঙ্কা, আমাদের আপত্তির জায়গা এই জায়গাটাতেই। ধরুন কেউ কোনো অপরাধ করেছে, সেক্ষেত্রে তাকে কোর্টের সামনে তুলে ধরুন। আজকে ধরুন একটা লোক একটা জায়গায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে, ধরুন মনে করছে যে একটা জায়গায় সে একটা জায়গাকে ডিস্টেবিলাইজ করে দেবে। তো পুলিশ সেটা যখন জানতে পারলো, পুলিশ কিভাবে জানতে পারবে? পুলিশ তার ফোন ট্যাপ করতে পারে, পুলিশের কাছে সোর্স মারফত খবর আসতে পারে। তো পুলিশ যখন গোটা জানতে পারছে, তখন পুলিশ কেস সাজিয়ে আদালতের হাতে তুলে দিক না, 24 ঘন্টা সময় নিক, যা আইন আছে। কিন্তু একটা গোটা বছর বিচারবিহীনভাবে ফেলে রাখা হবে, 12টা মাস কাউকে বিনা বিচারে জেল খাটিয়ে রাখা হবে, এই যে সময়টা নষ্ট করা হচ্ছে, এর কারণটা কি? আপনি তদন্তের জন্য এখন যে এক্সিস্টিং আইনগুলো আছে, এই আইনে প্রিভেনশনের ব্যবস্থা আছে, খুব ভালো কথা, দরকার আছে। প্রিভেনশনের জন্য পুলিশ জানলো, পুলিশ কেস সাজাক না, যে আমরা ওই সোর্স মারফত জানতে পেরেছি, ওই ব্যক্তি সাক্ষী, ওই ব্যক্তির সামনে এটা ও এই ধরনের অপরাধ সংগঠিত করার করছিল। যেমন 34 মানে কি? আগে যে আইপিসিতে 34 ছিল, এক জায়গায় বসে কয়েকজন মিলে অপরাধ ষড়যন্ত্র ভাবনা চিন্তা করছে, এটা ছিল 34, বেলেবল সেকশন ছিল। এটাকে নন বেলেবল করে দিলেই হতো এই ধরনের বিষয়টাকে, বা এই যে অপরাধ ষড়যন্ত্র ভাবনা চিন্তা, এটা নন বেলেবল সেকশনে রাখলেই হয়। বা ধরুন এটাকে যেই হোক না কেন, আমার কথা হচ্ছে যে 1 বছর ফেলে রাখা হবে কেন? একটা অপরাধী, তারও তো জাস্টিস পাওয়ার তার অধিকার আছে, ভারতের সংবিধান তাকেও ন্যায় বিচার পাওয়ার অধিকার দিয়েছে। এটা ন্যায় বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই জায়গাটাতেই আমাদের একটা মৃদু আপত্তির জায়গা অবশ্যই থেকে যাচ্ছে, যে গুন্ডা দমনের নামে দীর্ঘদিন কাউকে বিচারবিহীনভাবে তার বিচার না করে জেল খাটানো হবে। অতীতে কি হয়নি? আমি পশ্চিমবঙ্গের যে এই ধরনের যে আইন আজকে যেটা আসছে, এটা কেন্দ্রে ইউএপিএ ওই ধরনের আইন আছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট আছে, আমাদের মহারাষ্ট্রে এই ধরনের আইন আছে, গুজরাটে এই ধরনের আইন আছে, উত্তরপ্রদেশে গুন্ডা দমন আইন আছে। আজকে বিহারে একটা এনকাউন্টার নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে, উত্তরপ্রদেশে বেশ কয়েকটা এনকাউন্টার নিয়ে প্রশ্ন আছে। আমরা ধরে নিতে পারি সরকার ভালো, কিন্তু পুলিশ কি সব জায়গায় ভালো হতে পারে? এখনো বহু জায়গায় আপনারা বিজেপি কর্মীদের সঙ্গেই কথা বলে দেখুন না, বিজেপি কর্মীদের ফেসবুক ঘেঁটে দেখুন না, বহু জায়গায় পুলিশ এখনো বিজেপি কর্মীদের ডিস্টার্ব করছে, বিভিন্ন পুরনো কেসে তোলার চেষ্টা করছে। সরকার বদলেছে, পুলিশ কি পুরোপুরি বদলে গেছে? এর উত্তর কি? আপনারা এই কমেন্ট বক্সের উত্তর দিন না, যে পুলিশ কি সত্যি সত্যি সব বদলে গেছে? রাতারাতি পুলিশ সব সাধু বাবা হয়ে গেছে, ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, পুলিশের তোলাবাজি বন্ধ হয়ে গেছে? পুলিশের যদি তোলাবাজি বন্ধ হয়ে যেত, তাহলে শঙ্কর ঘোষকে, শিলিগুড়ির শঙ্কর বাবুকে তো পুলিশকে ওইভাবে চমকাতে ধমকাতে হতো না। ফলে এই আইন পুলিশকে একটা ব্রহ্মাস্ত্র যে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, এই ব্রহ্মাস্ত্রের উপরে কিন্তু আগামী দিনে এটা যদি দুষ্প্রয়োগ হয়, মিসইউজ হয়, তাহলে কিন্তু এটা লাগাম লাগানোর দরকারটাও পড়বে। এই জায়গাটাতেই আমাদের আশঙ্কা। এটা এমন একটা অস্ত্র পুলিশের হাতে সরকার তুলে দিল, যেটার যদি ভালোভাবে প্রয়োগ করা হয় দারুণ এফেক্ট হবে, দারুণ কাজ হবে। বাংলা জিহাদি মুক্ত হয়ে যাবে। উদ্দেশ্য যেটা সরকারের, বাংলাকে জিহাদি মুক্ত করা, জিহাদি মুক্ত হয়ে যাবে।
এই বাংলা তোলাবাজি মুক্ত হয়ে যাবে, আমরা সেই স্বপ্ন দেখছি। এই স্বপ্ন আমরা আগেও দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন আমরা তখনও স্বপ্ন দেখেছিলাম যে সিপিএম যে তোলাবাজি করত, সিপিএম যে প্রমোটার রাজ করত, সেটা বন্ধ হবে। কিন্তু আমরা 15 বছরে দেখেছি সেটা হয়নি, আরো বেড়েছে। এখন বিজেপির লোকেরা তোলা তুলছেন না, তোলা তুলতে পারছেন না। কয়েকজন তোলা তোলার চেষ্টা করেছেন, সেই সময়ই আমরা দেখেছি যে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। ফলে তারা দমে গেছেন। কিন্তু এই নিয়ন্ত্রণ কি সব সময় থাকবে দলের উপরে? দলের উপরে নিয়ন্ত্রণ থাকতে পারে, দলের নিজেদের লোকের উপরে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু পুলিশের উপরে সবসময় কি দল নিয়ন্ত্রণ করতে পারবে, নজরদারি চালাতে পারবে? পুলিশ কি সবসময় কথা শুনে? তৃণমূল আমলেই কি পুলিশ তৃণমূলের মতন সবসময় করে চলতো? 90% তো পুলিশ তৃণমূলের মতো করে চলতো, এটা তো আমরা বারংবার অভিযোগ করেছি। কিন্তু 10% পুলিশ অন্যরকম ভাবেও চলতো। ওটাকে আপনি নিরপেক্ষ বলতে পারেন বা সিস্টেমের বাইরে গিয়ে চলতে বলতে পারেন, যেভাবে আপনি এটাকে ব্যাখ্যা করেন। ফলে এখনো আমরা ধরে নিতে পারি 90% ক্ষেত্রে পুলিশ ঠিকঠাকভাবে চললো, কিন্তু 10% ক্ষেত্রে পুলিশ যদি অন্যভাবে চলে তাহলে সেটাও তো খারাপ। আমাদের আশঙ্কার জায়গা, বারংবার আমরা বলছি আশঙ্কার জায়গা এটাই। এটা একটা ব্রহ্মাস্ত্র, এটা পাণ্ডব বংশ নির্বংশ করে দিতে পারে, এটা মহাভারত থামাতে পারে, এটা অনেক কিছু করতে পারে এই আইন, কারণ এই আইনটা ভয়ঙ্কর আইন। এবার আসি অন্য একটা বিষয়, ইউসিসিতে বলা হচ্ছে যে এটাতে 4টে বিয়ে, সব থেকে বেশি ইউসিসি নিয়ে চর্চা হচ্ছে 4টে বিয়ে হবে না। ইউসিসি শুধু 4টে বিয়ের আইন নয়, ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, মানে আপনি কথায় কথায় 3টে তালাক দিয়ে দিলেন, বউ হাতছাড়া হয়ে গেল, ওরকমটা হবে না। আপনাকে প্রপারলি ডিভোর্স নিতে হবে। আপনার ধর্মের আলাদাভাবে রেজিস্ট্রি করার আইন আছে, চলবে না। আপনাকে আদালতের মাধ্যমেই রেজিস্ট্রি করতে হবে বা নির্দিষ্ট সংস্থার মাধ্যমে রেজিস্ট্রি করতে হবে, ওইভাবেই ডিভোর্সটা নিতে হবে। আপনি এর জমি কিনতে পারবেন না, তার জমি কিনতে পারবেন না, অমুক তার জমি কিনতে পারবে কিন্তু আমার জমি কেউ কিনতে পারবে না, এইসব কিন্তু হবে না। এখন মুসলমানদের জমি কেনার ক্ষেত্রে অনেক গন্ডগোল, অনেক প্যাঁচ ট্যাঁচ আছে, সেগুলো উঠে যাবে। ফলে ইউসিসি একটা এই যে হতে যাচ্ছে, এটা দারুণ পদক্ষেপ। এটা যেমন পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এটা যেমন দারুণ পদক্ষেপ, কিন্তু এটার একটা সন্দেহের জায়গা আছে। ইউসিসি কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই, এটা শুভেন্দু অধিকারীর সব থেকে ভালো কাজ হতে যাচ্ছে। এবং শুভেন্দু বাবু ওবিসি সংরক্ষণ নিয়েও যে কাজটা করেছেন, দারুণ কাজ করেছেন। ওবিসি আইন সংক্রান্ত বিষয়ে জোড়া সংশোধন হয়েছে। নওশাদ সিদ্দিকী, ডোমকলের সিপিএমের বিধায়ক, এরা সবাই এটাকে বিরোধিতা করেছেন, কিন্তু ওবিসি আইন সংশোধন তো দরকার ছিল। আচ্ছা, মুসলমান তো একটা আলাদা ধর্ম, মুসলমান তো আলাদা কোনো জাতি নয়, মানে জাতপাতের জাত তো নয়, ওরা একটা সংশ্লিষ্ট আলাদা ধর্ম। এবং ইসলাম বলে তারা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ওরা যদি শ্রেষ্ঠ ধর্ম হয় তাহলে ওরা এই নিচু জাতি বা পিছিয়ে পড়া জাতির মধ্যে আসছে কেন? জাহালাতকে সরানোর জন্যই তো ইসলাম এসেছিল তাদের দাবি অনুযায়ী। ইকরা, পড়ো, মানে এতদিন অশিক্ষিত ছিল মানুষ, এখন পড়ে শিক্ষিত হবে, এটাই তো ইসলামের মূল জিনিস। তাহলে তাদের ওবিসি হওয়ার দরকার কি? ব্যাকওয়ার্ড ক্লাস, ব্যাকওয়ার্ড কাস্ট হওয়ার দরকার কি? আমাকে বলুন তো। সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে এই ধরনের হিন্দুদের মতো করে সুযোগ সুবিধা নেবেন কেন? এটা সত্যি একটা দারুণ কাজ হয়েছে যে ওবিসি এখন এসব ভুলভাল ওবিসি চলবে না, হিন্দুদের স্বার্থ সুরক্ষিত করার জন্য এটা একটা দারুণ পদক্ষেপ ছিল। কিন্তু আজকে এটা যখন পাস হচ্ছে তখন একটা দারুণ ঘটনা ঘটে গেছে, আপনাদেরকে এটা না বললে পারছি না। তৃণমূল বিজেপির বিরোধিতা করবে কোথায়? তৃণমূলের মধ্যেই বিরোধিতা হচ্ছে। ঋতব্রতপন্থীরা ওয়াকআউট করেছেন, তার মধ্যেও ঋতব্রতপন্থী বেশ কয়েকজন ওয়াকআউট করেননি। কে নামগুলো শুনুন। মোশাররফ হোসেন বিধায়ক বাইরন বিশ্বাস, লর্ড বাইরন, গাড়ির উপরে যিনি শুয়ে পড়েন, শফিকুর রহমান, বাহারুল ইসলাম, কাজল শেখ, কালীঘাট তৃণমূল এবং এই মুসলিমরা বিরোধিতা করেছেন, বিরুদ্ধে ভোট দিয়েছেন, ঋতব্রতপন্থীরা বেরিয়ে গেছেন। অর্থাৎ ঋতব্রতপন্থী হলেও মুসলমান সমাজ কিন্তু নিজের জায়গায় সবসময় এক কাট্টা, তারা ওইসব দলটল দেখে না। এসব থেকে না আমি কেন এটা বলছিলাম, এটা বসে পড়েছে। ঋতব্রত বেরিয়ে গেছেন, ঋতব্রতর হুইপ মেনে তার পন্থী লোকেরাও বেরোননি, কারণ ইসলামের বিষয়।
যখন মুসলমানদের ধর্মীয় বিষয় হয় তখন মুসলমানরা মুসলমানের মতো করে ভাবে, তৃণমূল বা বিজেপির মতো করে ভাবে না। তাই আমি বলবো হিন্দুদেরও এরকম ভাবে ভাবার দরকার আছে, কোনো দলীয় ভাবে নয়। নিজের স্বার্থ, দলের উপরে গিয়ে ধর্মের স্বার্থের জায়গা যখন আসবে তখন ওই দলের হুইপ টিপটা ধর্মের জন্য যেটা ভালো সেইভাবে ভেবে দেখবেন। এটা আমার আজকে একটা বলার প্রয়োজন ছিল বলে আমি মনে করি। এবং আজকে শেষ একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা দেখেছিলেন বেশ কয়েকদিন ধরে হুমায়ুন কবির উল্টোপাল্টা বলছিলেন, বিজেপিকে দেখে নেবেন, মেরে দেবেন। এর আগে বলেছেন 70% আমরা ওদের 30%-দের ভাগীরথীতে ভাসিয়ে দেবো, এই ধরনের বক্তব্য তিনি রেখেছেন। তো ওই হুমায়ুন কবির, বাচাল হুমায়ুন কবির, তাকে শিকল পরানোর চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। স্পষ্টভাবে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, ধরে রাখুন এটাই আপনার শেষ বক্তব্য, লাগাম ছাড়া কথা বলতে দেব না। 25 বার ভাবতে হবে কথা বলার আগে, এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবতে হবে। এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই হুমায়ুন কবিরের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। রেজিনগরে কেস হয়েছে 219/226, শক্তিনগর থানায় কেস হয়েছে 176/226, দুটি এফআইআর হয়েছে। শুভেন্দু অধিকারী বিধানসভায় জানিয়ে দিয়েছেন। ফলে শুভেন্দু অধিকারী যতদিন মুখ্যমন্ত্রী আছেন ততদিন বাংলা একটা সুরক্ষিত হাতে রয়েছে। তো এটাই বলার ছিল বন্ধু। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা শেষ করার সময় কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে আমার অনেক পারিবারিক বিষয় আশয় ছিল, যার জন্য ভিডিও আমরা নিয়মিত তৈরি করতে পারিনি। ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত ছিল, কিন্তু সেটা আমাদের প্রতিনিধি যিনি আছেন এসোনা কুণ্ডু, তার বিভিন্ন নেতার মন্ত্রীদের ইন্টারভিউ আপনারা দেখেছেন। আমি অ্যানালিসিসের জন্য আপনাদের সামনে আসতে পারিনি, শরীর ভালো ছিল না, পারিবারিক কিছু সমস্যা ছিল। আর এই যে আমাদের নতুন সেটআপ তৈরি হচ্ছিল, সেটা ঘর পুরো ময়লা হয়েছিল, পরিষ্কার করার বিষয় ছিল। তো ভাবছি আমাদের 2 লাখ সদস্য যখন হয়ে গেছে তখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ করব। সেটা হচ্ছে আপনি আমার সম্পর্কে, এই চ্যানেলের সম্পর্কে বা যে কোনো বিষয়ে আপনার যদি জানার কোনো বিষয় থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মনে, আপনারা জানাবেন। এবং আমরা কিভাবে কাজ করি, আমরা কতজন মিলে কাজ করি, কি সেটআপে কাজ করি, কি ক্যামেরায় কাজ করি, কি মাইক্রোফোন ইউজ করি, একটা স্টুডিও ট্যুর আমি ভাবছি খুব দ্রুত আপনাদের জন্য আসব। এবং একটা Q&A সেশন হবে, সেটাও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল বন্ধু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার। নিয়মিত ভিডিও আসবে এবার। জয় হিন্দ, বন্দে মাতরম।